রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি এবং আমাদের সঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। উনি অলরেডি যমুনা টেলিভিশন ভবনে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে সেটে চলে আসবেন বলে আশা করছি। গোলাম মাওলা রনি, তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে, নাকি শুধু বিএনপির রাজনীতিতে প্রভাব পড়বে? এই মুহূর্তে আসলে ওনার ফেরাটাই আসলে আমার কাছে অনেকটা অনিশ্চিত মনে হচ্ছে। এর কারণ হলো যে তার জীবনে যে ট্রমাগুলো আছে, অর্থাৎ তিনি যে ট্রমার মধ্যে দিয়ে এখান থেকে গিয়েছেন, তো সেই ট্রমার একটা শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আসলে নর্মালি বিইং এ হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড, তিনি তো মহামানব নন। তো তিনি আমাদের এই দেশে আসবেন, তার জন্য যে নিরাপত্তা দরকার, তার জন্য যে শৃঙ্খলা দরকার, তার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার, তা আমার কাছে মনে হচ্ছে না যে সেই পরিবেশটা তার জন্য বা তার পার্টির জন্য এখনও স্বাভাবিক হয়েছে। তো যার জন্য আমার কাছে এই মুহূর্তে সবাই তার আসার কথা বলছে। আমি নিজেও মনে করছি যে তার আসা দরকার। তারপরে তার না আসার কারণে পার্টির মধ্যে গত 2-3 দিন যেভাবে করে আসার কথা বলা হচ্ছে, এটা কিন্তু এতদিন বলা হয়নি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বললেন, আজকে সালাউদ্দিন আহমদ নিজে বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে উনি আসছেন। তার পাসপোর্টের একটা আপডেটের খবর আমরা জানি। তার মানে সবকিছু শুনে মনে হচ্ছে যে কয়েক সপ্তাহ, সেটা হতে পারে 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহ পর হয়তো উনি চলেই আসছেন, এরকম একটা ফিল কিন্তু বিএনপি নেতারা দিচ্ছেন। আমি তো আসলে দলের অভ্যন্তরীণ কোনো খবর রাখি না, তারা প্রকাশ্যে বলেছে। তো বলছি মানে অভ্যন্তরীণ ডিসিশন কি এই বিষয় নিয়ে জনাব তারেক রহমান সাহেব বা সালাউদ্দিন সাহেবের সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু বাইরে থেকে তার আসার ব্যাপারে যে একটা ভাইব তোলা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা পার্টির জন্য খুব বেশি একটা ভালো ফলাফল বয়ে আনবে না। উনি আসলেও ভালো ফলাফল বয়ে আনবে না, না আসলেও ভালো ফলাফল বয়ে আনবে না। এর কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটি যে পর্যায়ে চলে গেছে, এখানে পথ ঘাট মাঠ হাট সব বিএনপির দখলে। তো এখন এই বিএনপির দখলে যাওয়ার কারণে কি হলো, এই মুহূর্তে পার্টি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন মোরালে সবাই অন ফায়ার। জনগণের যে খুব আবেগ অনুভূতির মধ্যে আছেন, আমার কাছে সেটা মনে হচ্ছে না। তো উনি এখন দূরে থাকার কারণে আলটিমেটলি সবাই হয়তো মনে করছেন যে ভদ্রলোক দেশের বাইরে আছেন, তিনি চেষ্টা করছেন, তিনি পারছেন না। কিন্তু যেই মুহূর্তে তিনি বাংলাদেশে আসবেন, আসার সঙ্গে সঙ্গে সবাই বলবে এই উনি হলেন সমস্ত নষ্টের মূল, ওনার কারণে আজকের এই অবস্থা। এবং ওটা সামাল দেওয়ার অবস্থা জনাব তারেক রহমান সাহেবের এই মুহূর্তে নাই। বোঝার চেষ্টা করুন, মাত্র 9টি মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বাইরে ছিলেন মুক্তিযুদ্ধের সময়। ওনার মতো এ পলিটিক্যাল জিনিয়াস বাংলাদেশে আসার পরে তিনি বুঝতে পারেননি তাজউদ্দিন সাহেব কী করেছেন, তিনি বুঝতে পারেননি যে মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে, তিনি বুঝতে পারেননি যে মুক্তিযুদ্ধের সময় তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি এবং তার বন্ধু খন্দকার মোশতাক কী কাজ করেছে। এবং তার সেই না বুঝতে পারার কারণে উইদিন 15 ডেজ, 15 দিনে পুরো মুক্তিযুদ্ধের যে ইতিহাসের যে কোর্স অফ অ্যাকশন পুরোটা এলোমেলো হয়ে গিয়েছে। তো সেই যদি হয় তার অবস্থা, যখন বাংলাদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলো তার বন্ধু ছিল, সবচেয়ে মেধাবী মানুষগুলো তার ভ্যানগার্ড ছিল, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো মানুষ, ইত্তেফাকের মতো পত্রিকা, ব্যারিস্টার মইনুলের মতো মানুষ, কর্নেল ওসমানের মতো মানুষ, এবং যে সকল ছাত্রনেতারা ছিলেন যারা তার চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, বঙ্গবন্ধুর চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, এটা হবে না। আর এখন জনাব তারেক রহমান আজকে যেটা দেখলাম, উনি ওনার একটা প্রাইভেট রুমে একটা বিড়ালের সঙ্গে দুষ্টুমি করছেন, বিড়ালের লেজ ধরে টানাটানি করছেন। সেই দৃশ্য তিনি শেয়ার করেছেন এবং সেটা ভাইরাল হয়ে গেছে। এবং যারা এটা ভাইরাল করছে তাদের কাছে ওই বিড়ালের গুরুত্ব এবং বিড়ালের লেজের যে গুরুত্ব, এটা আমি কল্পনাও করতে পারছি না। তো যেখানে বিএনপির বর্তমান যারা নেতাকর্মী, তারা কয়জন ওই বিড়ালের লেজের দিকে তাকিয়ে কথা বলার সাহস রাখে, এটা আমি বলতে পারবো না। আর তারেক রহমান সাহেবের চোখের দিকে কথা বলা, এ তো কল্পনার ব্যাপার। এসছে বিএনপির যারা নেতাকর্মী, তারা বলবে এসছে আমাদেরকে 1 বস্তা হেমলক বিষ এনে দাও, আমরা বিষ খাবো, কিন্তু নেতার মুখ দিকে কথা বলতে পারবো না। কিন্তু ইন 1973-74 দেয়ার আর হান্ড্রেডস অফ পিপল, লিডার্স উইদিন দ্য আওয়ামী লীগ, যারা বঙ্গবন্ধুর চোখের দিকে তাকিয়ে কথা বলতে। আমরা নিজে, এই যে মান্না ভাই আসছেন, শেখ হাসিনার সঙ্গে তর্ক করতাম, ঝগড়া করতাম, কিন্তু তারপর দেখেন তিনি কত ভুল করেছেন, অসংখ্য ভুল করেছেন। আমি নিজে তার চোখে মুখে তাকিয়ে যে সকল কথাবার্তা বলেছি, যেভাবে পত্রিকায় লিখেছি, যেভাবে টকশোতে করেছি, তারপরও ভুল হয়ে গেছে। আর সেখানে যদি একজন নেতাকে দেবতার আসনে বসানো হয়,
তো সেই দেবতা আকাশ থেকে নেমে এলেন, চন্দ্রালোক থেকে নেমে এলেন এই পৃথিবীর বুকে, এসে এমন একটা বাংলা, যে বাংলায় কবর থেকে লাশ উত্তোলন করে উল্লাস নৃত্য করা হয়, এমন একটি বাংলা যে বাংলায় পান থেকে চুন খসলে মপ তৈরি করা হয়, এমন একটি বাংলা যে বাংলায় এখন যে চাঁদাবাজির নতুন রেকর্ড তৈরি হয়ে গেছে, পুলিশের দুর্বলতা, নিষ্ক্রিয়তা, আইনশৃঙ্খলার যে দুর্বলতা তৈরি হয়েছে, এই ইতিহাস হাজার বছরের বাঙালি জীবনে কখনো ছিল না। আমাদের এখানে ঠগরা ছিল, মগরা ছিল, আমাদের এখানে মগের মুগুল্লুক ছিল, কিন্তু আপনি অনেকগুলো কথা বললেন, বিড়ালের লেজ, চোখের দিকে তাকিয়ে থাকা, সোশ্যাল মিডিয়া, ৭৩-এর কথা বললেন, ৯ মাস বঙ্গবন্ধু দেশের বাইরে ছিলেন, অনেকগুলো সমীকরণ, কিন্তু কোনো সমীকরণ কিন্তু আপনার কথা শেষ পর্যন্ত আমি আসলে মেলাতে পারিনি। আমি আরেকটু কনক্রিট জানতে চাই, আপনি যে সিচুয়েশনের কথা বললেন, তাহলে কি পুরো বাংলাদেশ ঠান্ডা হবে, সকল মবের সমাপ্তি হবে, তারপর তিনি আসবেন এবং তার জন্য আসন পেতে রাখা হবে, এইরকম বিষয়টা? আমরা কেন তাকে একটা সুপারম্যান হিসেবে মনে করছি? যেমন ধরুন এখানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান সাহেব আছেন, জামাতের আমির আছেন, অন্য একটা রাজনৈতিক দলের প্রধান আছেন। আমরা যদি তারেক রহমান সাহেবকে একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে মনে করি, তিনি আসবেন তার দলের জন্য, দেশের জন্য, নির্বাচনে তার প্রয়োজনে। কিন্তু অ্যাজ ইট ইজ বিএনপির যারা লোকজন, তারা সবাই এরকম একটা প্রচার করার চেষ্টা করছেন বা জনগণের মধ্যে এরকম একটা ভাইব তোলার চেষ্টা করছেন যে উনি আসার সঙ্গে সঙ্গে সব কিছু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আপনি বলছেন রাতারাতি পরিবর্তন হবে না, সাহেবের জন্য খুবই বিরাট একটা লায়াবিলিটিস হয়ে দাঁড়াবে। এই হলো কথার মধ্যে মানে জি জি। মাহমুদুর রহমান মান্না, ধন্যবাদ, আপনি আমাদের সেটে কষ্ট করে এসেছেন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। তার দলের শীর্ষ পর্যায় থেকে এটা বলা হচ্ছে, মানে তারপরে আর কি পরের সিরিয়ালে যারা আছেন তারাই বলছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আসবেন। তিনি ফিরলে দেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে, আর বিএনপির রাজনীতিতে কি প্রভাব পড়বে? কঠিন প্রশ্ন। অনেকগুলো বছর তো তিনি নেই দেশে। আগে যখন ছিলেন তখন হয় জেলে ছিলেন, অথবা ধরেন যখন উনি কেবল রাজনীতিতে হাতে খড়ি দিচ্ছেন তখন ছিলেন। ওইভাবে যদি দেখেন তাহলে পরিপূর্ণভাবে তারেক জিয়াকে আমরা দেখিনি। বিভিন্ন কর্মে, বিভিন্ন সিদ্ধান্তের সময় তাকে আমরা মাঝে মাঝে দেখেছি, ওই দেখাটা পরিপূর্ণ হয় না। তবে ওভার দ্য ইয়ার্স এখন মনে হচ্ছে যে সব শেষের দিকে, ধরেন 5ই আগস্টে গত বছর পরিবর্তনের পরে ওনার স্টেটমেন্টগুলো যেগুলো উনি দিচ্ছেন, যে বক্তৃতাগুলো করছেন, সেগুলো আগের চাইতে রিলেটিভলি ম্যাচিউরড। এবং মানে এখন এই ম্যাচিউরিটির জন্য আপনি কাকে যে মানে অ্যাট্রিবিউটটা দেবেন সেটা তো বোঝা মুশকিল। রিটার্ন হতে পারে, সবাই মিলে তৈরি করে দিতে পারে, ওইটা সবার মিলিত জ্ঞানের বা অভিজ্ঞতার ফসল হতে পারে। উনি নিজে এরকম করে একটা প্রক্রিয়া পদ্ধতির মধ্যে দিয়ে যান নেই, ফলে ওরকম করে বলা যাবে না। আমি যেটা অবজার্ভ করেছি সেটা আপনাকে বলি, অনেক বড় দল হয়ে গেছে এখন বিএনপি। উনি যখন দেশ ছেড়ে গেছেন তখন, অথবা তারও আগে, মানে ধরেন 15 বছর ধরে যে ফ্যাসিবাদ দেশে চলেছে, সেই সময়ের শুরু থেকে এই পর্যন্ত এই দলটা যে ঘাত প্রতিঘাত সহ্য করে দাঁড়িয়ে থেকেছে এবং বেড়েছে, দ্যাট ইজ সামথিং ভেরি হিউজ। আমি বলবো যেটা মানে অনেক বড় কৃতিত্বের দাবিদার হতে পারে। সেরকম দিক থেকে যদি দেখেন, বিএনপি তো ভাঙেনি ওই অর্থে, বিএনপির মধ্যে খুব একটা আঁচড় লেগেছে সেরকমও নয়। আরও একটা বিষয় দেখেন, বেগম জিয়া তো ওখানে প্রায় মানে কী বলবো, একটা আইকনিক লিডার ইতিমধ্যেই উনি আছেনও। তারপরে উনি যেরকম অসুস্থ হয়েছেন আর সেরকম দায়িত্ব পালন করতেও পারেন না, তারপরে উনি শুধু লন্ডন থেকে যেরকম করে দলটা মনিটর করছেন, এটাও আমি মনে করি একটা দেখবার মতো বিষয়। এবং আমি তো একটু পরে এসেছি, রানী কী বলছে সব আমি শুনতে পারিনি, কিন্তু তার পরে এসে যেটা শুনলাম, উনি সম্ভবত এটা বলতে চাইছেন যে দলের উপরে তার যে একক কর্তৃত্বটা উনি দেখেছেন। আমি মনে করি যে ঠিক উনি যেরকম, ওই টোনটা তো আমি ধরতে পারিনি, কিন্তু উনি যেরকম করে বললেন সেটা যদি আমি বলি তাহলে বুঝি আমি বোধহয় একটু ভুল বুঝলাম। ওনার সাথে আর কথা বলা যায় না এরকম নয়, কিন্তু ধরেন 2-3 বার তার সাথে আমরা ভার্চুয়ালি কথা বলেছি, আমাদের জোটের সাথে উনি কথা বলেছেন, অন্যান্য জোটগুলোর সাথে যারা মিলিয়ে আমরা একসাথে এই কতগুলো বছর আন্দোলন করলাম তারা কথা বলেছি। এইখানে ওনাকে অনেক পেশেন্ট মনে হয়েছে, সবার কথা শুনতে চেয়েছেন এবং চাপিয়ে দেওয়ার মতো করে কোনো কথা বলেননি উনি বরঞ্চ যে জায়গাতে আমরা চাইছি যে উনি সিদ্ধান্ত দিক, আমরা বলছি যেটা আপনি বলেন, উনি যদি সে সিদ্ধান্ত দিতে না চান তাহলে বলেছেন আপনারাও ভাবেন আমিও ভাবি, মানে এরকম করে রেখে দিয়েছেন। এগুলো তার বেশ খানিকটা পরিপক্কতার কথা বলে। কিন্তু যদি ধরেন
5 আগস্টের পরিবর্তনের পরে বা ওই পরিবর্তনের আন্দোলনের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেটাও তো অনেক বড়। সেই আকাঙ্ক্ষাটা তিনি বুঝেছেন তার বক্তৃতার মধ্যে মনে হয়, কিন্তু সেটাকে কতখানি ধারণ করতে পারছেন, কতখানি রিয়েলিটিতে ট্রান্সলেট করতে পারছেন, সেই প্রশ্ন যদি করেন তাহলে আপনি সেখানে খাবি খাবেন। কারণ উনি মানে বলেন যে তাদের দলের নেতারা বলে 3,000-4,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, কিন্তু চাঁদাবাজি কি থেমেছে? আগের চাইতে কমেছে, আগের চাইতে দখলদারিত্ব হয়তো কমেছে, কিন্তু আমাদের জাতীয় রাজনীতির মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। এখন সাদা পাথর বা বালু দখল করবার জন্য তখন দেখবেন এত কিছুর পরে আওয়ামী লীগ বিএনপি অন্য পার্টির সাথে এক হয়ে গেছে, যে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটি নাই। ওটা খুব সহজ কাজও নয়। উনি নাকি এরকম বলেন যে এটা তো এখনই পারবো না, যদি কখনো ক্ষমতায় যাই তাহলে এটা ঠিকই কন্ট্রোল তাহলে হয়তো। জি জি, গোলাম মাওলা রনি ওরকম একটা ইঙ্গিত দিয়েছেন, এখনই হয়তো পারবেন না, এটা তার জন্য খারাপও হতে পারে। কিন্তু আমরা যেটা শুনেছি এর আগে, তার দলের দু একজন বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে তার আসার মতো উপযোগী নয় এখনো, সেই কারণে তিনি আসছেন না। কিন্তু এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের, তখন যখন বলেছেন তার চেয়ে আসলে, আপনি নিজেও আজকে সকালে প্রেস ক্লাবে বলেছেন যে দেশ গভীর সংকটে রয়েছে, কাজে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আমরা ধারণা করতে পারি? দেশের এই অবস্থায় তার আশাটা কি করে বিএনপি নিরাপদ মনে করছে বা তিনি নিরাপদ মনে করছেন? এটা কি কোনো ইঙ্গিত যে তিনি যদি কয়েক সপ্তাহ পরে আসেন, ধরে নিলাম সেটা 1 মাস পরে আসতে পারেন, 1.5 মাস পরে আসতে পারেন, তখন আইন শৃঙ্খলা আরেকটু বেটার হবে, এটা বিএনপি আগে থেকেই জানে? আমি প্রেস ক্লাবে যে সংকটের কথা বলেছি, সেই সংকটের সাথে ওনার আসা না আসার কোনো সম্পর্ক নেই। আমি সেই সংকটটা কীরকম বলছি, ধরেন ওই যে একটু আগে বলো না, লাশ কবর থেকে তুলে যে উল্লাস, মানে এ তো বিভৎসতা আর কি চেহারা হতে পারে। কিন্তু এইটার কারণে উনি আসতে পারবেন না বা আসতে পারবেন তা তো বোঝায় না। কিংবা ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বিভৎসতা হলো, সেটাকে দিয়ে আপনি তার আশা এইটার সাথে সম্পর্কিত করতে পারবেন না। কিন্তু বিএনপি নেতৃত্ব, আমি তো খুব স্পষ্ট করে তাদেরকে কিছু বলতে শুনিনি এখন পর্যন্ত। সিকিউরিটি কোয়েশ্চেনটাই যে তাদের কাছে বড়, সেরকম তো তারা ওপেনলি এরকম বলেছেন আমি দেখিনি। ধরেন ব্যক্তিগত আলাপচারিতাই হয়তো তারা এক একজনের কাছে এক রকম বলছেন, আমার কাছেও বলেছেন একটা। তো ওইটা ধরে আপনার মিডিয়াতে আলোচনা করা বা তার উপরে একটা বিশ্লেষণ দেওয়ার আমি মনে করি কোনো মানে দাঁড়ায় না। ওরা বলতে পারি যে না, এটা কথার কথা বলেছিলাম। কিছু একটা আছে যার জন্য যে আসতে চান না, আমি এরকম করে বুঝি, যেটা আমি জানি না, যেটা কেউ জানে না। মানে উনি জানেন, বাকিরা কে জানে তা আমি বলতে পারি না। হয়তো তার মা জানেন, হয়তো তার দলের খুবই ঘনিষ্ঠ দু একজন জানেন, বাকিরা জানে না। যদি সাধারণভাবে বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি তার না আসার মতো কোনো কি একটা বড় ষড়যন্ত্র হতে পারে, এখন ধরেন অনেকগুলো স্ট্রাইপার রেডি করা আছে, যদি নাম্বার সাথে সাথে অথবা 10-15 দিনের মধ্যেই তাকে স্ট্রাইপিং করে মেরে ফেলা হবে, তো ওই খবর তো আপনি বলতে পারবো না। সেই রকম পরিস্থিতি থাকতেও পারে, সেরকম পরিস্থিতি মোকাবিলা করা যেতে পারে। জি, গোলাম মাওলা রনি আজও প্রেস সচিব বলেছেন পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। আর অন্যদিকে যেখানে যাই সেখানে কেন তাহলে লোকে প্রশ্ন করে নির্বাচনটা কি হবে? এখন প্রেস সচিব সাহেবের কথা নিয়ে তার উত্তর দেওয়াটাও আমার কাছে একটা বিপজ্জনক বিষয় মনে হচ্ছে। পৃথিবীর কোনো শক্তি যদি ধরেন, তো সেখানে আমেরিকার শক্তি আছে, রাশিয়ার শক্তি আছে, ভারতের শক্তি আছে, পাকিস্তানের শক্তি আছে, তাদের কথা বাদ আমরা যেখানে আমাদের দেশের এই জনাব ফজলুর রহমান সাহেবের বাসায় সামনে 10-12 জন ছেলে মেয়ে তারা একটা মব করলো, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। তাহলে এদের শক্তি, এই যে যারা মব করছে, আমেরিকার যে সুপার পাওয়ার, ডোনাল্ড ট্রাম্পের যে পাওয়ার আছে বা সপ্তম নৌবহর আছে বা তাদের যে মার্কিন মেরিন আছে, তাদের সেদের পাওয়ার বেশি। 2 নম্বর হলো যে ধরুন এই জাতীয় পার্টির অফিসটা নিয়ে যাওয়া হলো, যেখানে সরকার খুব জিদ করে যে আমরা এই অফিস রক্ষা করবই, পৃথিবীর যে কোনো শক্তি আসুক, এমনকি আকাশ থেকে যদি উল্কাপিণ্ড আসে তবুও জাতীয় পার্টির অফিসকে আমরা রক্ষা করবই। এই জন্য নুরুল হক নুরুকে পেটানো হলো, মারধর করে হলো, এবং তার এখন যে অবস্থা সেটা খুব শঙ্কাপূর্ণ। কিন্তু এত কিছুর পরেও রাষ্ট্রশক্তি জাতীয় পার্টির অফিস রক্ষা করতে পারেনি। তো যেখানে 10-15 জন লোক, যেখানে 100-150 লোক, তাদের একটা মব, আমরা রাষ্ট্রশক্তির সমস্ত মেশিনারিজ দিয়ে, উইল ফোর্স দিয়ে আমরা রক্ষা করতে পারছি না। তো সেখানে পৃথিবীর কোনো শক্তি আমাদের নির্বাচন বন্ধ করতে পারবে না, এটা আমার কাছে এটা খুব শিশুতোষ বক্তব্য মনে হয়, একেবারে শিশুতোষ বক্তব্য মনে হয়। তো যার জন্য তিনি বলেছেন, এটার উত্তর তিনি ভালো বলতে পারবেন। আমার কাছে নির্বাচন যে ফেব্রুয়ারির যে তারিখটা সরকার বলেছে, নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখেন আপনি? আপনাকে যখন লোকে প্রশ্ন করে, নিশ্চয়ই আপনি এই প্রশ্নের মুখোমুখি হন, ইলেকশনটা কি হবে, ফেব্রুয়ারিতেই হবে?
প্রথমত হলো যে মানুষ আমাকে কি প্রশ্ন করবে, আমি তো নিজের, আমার একটা এক্সপেকটেশন আছে না, আমি তো এই দেশের একজন নাগরিক, আমার কাছে না বিশ্বাস হয় না যে এটা নির্বাচন হতে পারে। এখন আপনি বিস্তারিত জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এই যে ফার্স্ট থিং হলো যে একটা জিনিস হবে, হওয়ার সঙ্গে সঙ্গে একজন নাগরিক হিসেবে তো আমার প্রথমে একটা বিশ্বাস হতে হবে, আমার এই বিশ্বাসটা হয় না। 2 নম্বর হলো যে আমি যে যতটুকু আমার জ্ঞান বুদ্ধি আছে সেটা দেখে একটা সম্ভাবনার কথা আছে না, যে দেয়ার ইজ এ পসিবিলিটি, সেই সম্ভাবনাটাও আমার কাছে স্পষ্ট হচ্ছে না যে এই সম্ভাবনার কারণে একটা সুন্দর নির্বাচন হতে পারে। 3 নম্বর হলো যে এখানে যে সকল কথাবার্তা শুনছি সেগুলো খুবই অনাহুত, অর্থাৎ আপনার দেখা গেল যে পেটে ভাত নেই, আপনি একটা সিঙ্গারা খেতে পারেন না, কিন্তু আপনি একজন লোকের দাওয়াত করলেন যে আসো তোমাকে আজকে আমি ওয়েস্ট ইন্ড হোটেলে নিয়ে এমন হাঁসের মাংস খাওয়াবো, একেবারে আজকে বেজিং থেকে, পৃথিবীর সবচেয়ে দামি হাঁস বেজিং ডাক, সেই চায়না থেকে বেজিং ডাক তোমাকে আজকে আমি ওয়েস্ট ইন্ডে খাওয়াবো, অথচ ইউ ক্যানট বাই এ সিঙ্গারা। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যমুনার সামনের অংশটুকু তিনি নিরাপদ রাখতে পারছেন না, এবং দেখেন সেই বুয়েটের ছেলেমেয়েরা তারা আসলো যমুনার দিকে যাবে, এটি নিয়ে কী লঙ্কা কাণ্ডটা ঘটে গেল। আর তিনি এখন জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমি এমন একটা নির্বাচন উপহার দেব, সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে, পৃথিবীর সর্বকালের সেরা একটা নির্বাচন, অবাক হয়ে তাকিয়ে দেখবে। তার যে 3টা শূন্য আছে, সেই 3-0 থিওরি, এটা দেখে পৃথিবী যেভাবে অবাক হয় তার চেয়ে আরও অনেক বেশি, যে এই 3-0 থিওরির যে প্রবক্তা, তিনি এই মহাকাশের নিচে একটা ভূখণ্ড আছে গাঙ্গেয় বদ্বীপ, সেই বদ্বীপের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর বিশেষ মানে রহমত এবং বরকতে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন, এবং আল্লাহর সেই বিশেষ রহমত এবং বরকতে সমস্ত অনিশ্চয়তাকে কাটিয়ে তিনি এই জমিনে এমন একটা নির্বাচন দিয়েছেন, ওই নির্বাচনের মতো কিয়ামত পর্যন্ত আর কোনো নির্বাচন আসবে না। ভালো কথা, এটা আমার কল্পনা করতে খুব ভালো লাগছে যে আমাদের দেশে 14 জন্মের ভাগ্য, আমরা একটা নোবেল লরিয়েট পেয়েছি আমাদের সরকার প্রধান হিসাবে। তো তিনি ভালো করুন, আর বিশেষ করে আমি মান্না ভাইকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি, আর সে মান্না ভাই হলো সরাসরি শিক্ষক, কাজী মান্না ভাইয়ের একজন শিক্ষক যদি বাংলাদেশে একটা রেকর্ড তৈরি করতে পারে, অ্যাটলিস্ট তো মান্না ভাইকে আমি একটা খোঁটা দিতে পারবো। হ্যাঁ, আমি তাকে একটা খোঁটা দিতে পারবো যে আপনার শিক্ষক এত ভালো একটা কাজ করেছেন, আপনি একটা মিষ্টি খাওয়ান, সারাদিন তো সে আমাকে এখন পর্যন্ত মিষ্টি খাওয়ায়নি কখনো। তো যার জন্য সে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা ভালো নির্বাচন করতে পারে, আমি মান্না ভাই আমার পাশে অফিস, আমি তার কাছে অন্তত মিষ্টি খাওয়ার আবেদন করতে পারি। গোলাম মাওলা রনি, চীনের বেইজিং ডাক, সিঙ্গারা, মাহমুদুর রহমান মান্নার শিক্ষক, সবকিছুর মধ্যে যেটা বুঝলাম যে নির্বাচন নিয়ে আপনারও আসলে এক ধরনের, আপনিও অনিশ্চিত হবে কি হবে না। মাহমুদুর রহমান মান্না, নির্বাচন হবে কিনা সেটা নিয়ে যেমন এক ধরনের সংশয়, নির্বাচন হলে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার নাকি 5-6 মাসের বেশি টিকতে পারবে না, এইরকম একটা তত্ত্ব হাওয়ায় ভাসে। এই সন্দেহ কেন কেউ কেউ প্রকাশ করে? মুশকিল হয়েছে কি, ধরেন কত কি ভাসতে পারে, কত রকম কথা হতে পারে, আর সেগুলো নিয়ে যদি আপনারা সবাই টক শো পুস্তক করতে থাকেন তো এটা আরও বাড়তে থাকবে। বিকজ মানে যেমন প্রথম কথা হচ্ছে যে সরকার একদম ইন আ বডি নয়, সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবার লালচে নেই, উনি নির্বাচন দিয়ে দিতে চান। এই ব্যাপারে আমি ওনাকে ওই যে বললেন আমার শিক্ষক ছিলেন, সে ধরেন বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে আমি তাকে চিনি, সম্পর্ক আছে, জানি তাকে, এবং আমি মনে করেছি প্রথমে যে উনি আরেকটাও থাকবার জন্য ফদ্দি ফিকির করবেন না, ওটা নিয়ে এখনও করছেন না। ধরেন আন্তর্জাতিক শক্তি, যেহেতু বলছে পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না, তো পৃথিবীর এরকম শক্তি কী আছে? আমেরিকা চায় না, তো এগুলোর মধ্যে যায় না, রাশিয়াও যায় না, আমেরিকা যে নির্বাচন ঠেকাতে পারবে চাই এরকম মনে হয় না আমার। ইন্ডিয়া ঠেকাতে চাইবে, ডিপেন্ডস এটা অনেক কিছুর উপরে। ইন্ডিয়া চাইবে না কেন বা চাইবে কেন? মানে ধরেন এমনভাবে যদি নির্বাচন হয় যাতে তাদের পছন্দের লোককে ক্ষমতায় না দেওয়া গেলে যদি ইন্ডাক্ট করা যায় তো তারা খুশি হতে পারে। এখন তো তারা ঢুকতেই পারছে না, কথাবার্তা বলছে বহুত কিছু, যেমন এমনি একটা তত্ত্বের মতো আছে না, যে লাঙ্গলে চড়ে যদি নৌকা আসে, তো ওরকম মানে একটা যে কোনো ডিভাইস করে বা একটা কৌশল করে যদি আসতে পারে, সেরকম নির্বাচন হয়, ইন্ডিয়ার চাপ দিয়ে যদি সেরকম করতে পারে, তাহলে তো তারা বলেছে না এই সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিককরণের জবাবে বলেছে নির্বাচিত সরকারের সাথে তারা সেই সম্পর্ক স্বাভাবিক করবে। এইভাবে যদি দেখেন তাহলে এরা কেউ বন্ধ করতে পারবে সেরকম মনে হয় না। কিন্তু আমি জটিলতাটা বেশি করে দেখি বরঞ্চ দেশের মধ্যে। যেমন ধরেন সকালবেলা প্রেস ক্লাবে যে সেমিনার আমি ছিলাম, যার কথা আপনি বললেন, এইখানে 2-3টা সংগঠনের কথা আমি বলতে পারি, নিশ্চয়ই বিএনপি জামাত নয়, অন্যরা যারা তাদের আশেপাশে আছে, সম্পর্ক আছে নাই এরকমের মধ্যে, নাম বলছি না,
তারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা নির্বাচনে যাব না, কাউকে নির্বাচনে যেতে দেব না। ঠিক এইরকম টোনে কেউ কথা না বলে জামাতে ইসলাম তো তার পিআর নিয়ে ওই জায়গাতেই আছে। এই মানে জুলাই সনদ দিয়ে একেবারে মুখোমুখি আছে বিষয়টা, একটা ডেডলকের মতো আছে। যদি জুলাই সনদের আইনগত ভিত্তি না হয়, আমাদের জোট মনে করি যে না, আইনগত ভিত্তি নিশ্চিত করেই নির্বাচনটা হওয়া উচিত। আমরা আনুষ্ঠানিকভাবে এটা দিয়ে একটা ব্যারিয়ার তোলার চেষ্টা করি, কিন্তু ওই জায়গাতে আমরা আছি। তার মানে অনেক বড় প্রশ্নের এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তারপরেও ধরেন এই জিনিসগুলো একটা সাইডে রেখে দেন। লাশ তুলে যে নৃত্য হয় আপনি তাকে ঠেকাতে পারেন না। ঘোষণা দিয়ে পার্টি অফিসে আগুন লেগে দেয় আপনি ঠেকাতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়ে পড়ে মার খায়, পুলিশ আসে না। তো ভোটের দিন যে এলাকার যে শক্তিশালী লোক সে ভোটের বাক্স নিয়ে বাড়ি চলে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। তো ভোট হবে কীভাবে? পুলিশকে তো আমি সেভাবে অ্যাক্টিভ দেখছি না। প্রোঅ্যাক্টিভ বাদ দেন, তারা মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে প্রায় নির্ধারিত যে এরপরে ক্ষমতায় কে যাবে নির্বাচন হলে, তো ওদের সাথে পুলিশ ঝগড়া লাগাতে যাবে না। তো এরকম জিনিস আপনি নিজেও কিছু কিছু আপনার অ্যাকশনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে একে আমি কেয়ার করি, তার সাথে কথা বলে আমি সিদ্ধান্ত দিই, তার জন্য দরকার লাগলে আমি হাজার হাজার মাইল উড়ে যাই। মানে এরকম করে এরকম একটা আনসার্টেনটি তৈরি করা হয়েছে যে আসলে উনি কি টার্ম ডিক্টেট করেন না অন্য কেউ। এই টার্ম যার ওই টার্ম যদি না মেরে তখন কীরকম পরিস্থিতি হবে। আর এই উভয়ের মধ্যে সন্ধির মাঝখানে কেউ যদি সেরকম করে দাঁড়িয়ে যায়, উনি করেছিলেন না ফ্রান্স থেকে ফিরে আসলেন যখন প্রথমবারে শপথ নেবার আগে এয়ারপোর্টে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বলেছিলেন যে আমার কথা শুনতে হবে, না যদি শোনেন তাহলে কিন্তু আমি চলে যাবো আবার। মানে এটা ধমক দিয়ে বলেন, এটা একটা আবদারের সুরে বলেছেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতে উনি ছেড়ে চলেই যাচ্ছিলেন। সবাই টেনে টেনে না রাখা হলো না, যেরকম করে ওই যে কি বলে নাহিদ বলল যে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, পরে আবার রাখা হলো। ওর পরে আমাদের সাথে যখন কথা হয়েছিল আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার কী ব্যাপার, এত অভিমান কেন, আপনি চলে যেতে চান কেন? না না, অভিমানের ব্যাপার নয়, যা করতে চাচ্ছি তা তো করতে পারছি না। উনি একজন সংস্কার কর্মী হিসেবে বা সংস্কারের নেতা হিসেবে সুপার আমি মনে করি, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ ডুয়ার, এটাও তোমার একদম টপ র্যাঙ্কে, কিন্তু এখানে পারছেন না। তো এটাই রিয়েলিটি। কেন পারছেন না সেটা জিজ্ঞেস করেছিলেন মাহমুদুর রহমান মান্না। জি, কেন পারছেন না কিছু বলেছেন তিনি? সেটা কি রাজনৈতিক দলগুলো এক আমি হয়নি? জিজ্ঞেস করেছি, করিনি, দুই রকমই বলতে পারেন। আমি তার ফেস স্টাডি করে বুঝতে পেরেছি উনি কি বলতে চান, কিন্তু আমি দুঃখিত যে ওনার কথা মুখ দিয়ে বেরোয়নি বলে আমি বলতে চাই না। অথবা উনি যদি বলতেন তাও আমি বলতাম না, কারণ উনি হয়তো পরে ডিনাই করতেন, যে কারণ দেখাতেন তারাও হয়তো ডিনাই করতেন যে না আমাদের সাথে এরকম কোনো ব্যাপার নেই, আমরা তো খুব ভালোই আছি। আমি আর একটা বিপদে পড়তাম। পলিটিক্সে আবার নর্মাল আপনার ধরেন যে ইথিক্স বা মোরালিটি যেরকম করে আমরা চর্চা করি, রাজনীতি তো অত স্ট্রেট কখনোই চলে না। উনি যেটাই করছেন অনেক দিকে উনি অনেক সাকসেসফুল। উনি নিজেই বলেন তো আমার সমস্ত অ্যাডভাইজাররা তাদের নিজের নিজের ট্রেডের জায়গায় খুবই সাকসেসফুল, কিন্তু যেটা করতে আসছেন এটা তো ওনারা বোঝেন। মাহমুদুর রহমান মান্না, আপনি একটা জায়গায় বলেছেন, আমি শুনেছি, রাজা রাজনীতি বোঝে কিনা। রাজাকে রাজনীতি বোঝাটা খুব জরুরি। আমাদের তো আর রাজা নাই না, আমাদের প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন আলাপে আপনার দেখা হয়, তাকে বোঝার চেষ্টা করেছেন। আমাদের এখনকার যে রাজা রাজনীতি বোঝেন না, উনি রাজনীতি বোঝেন না বললে ওনার অপমান করা হবে কি? উনি একটা দল করেছিলেন তো, নাগরিক ঐক্য, SMS করে করে দল করছিলেন। হি ইজ এ বিগ গাই, ওরা খুবই সম্মান করি, কিন্তু SMS করে রাজনীতি করা কি আমার সম্মান করতে হবে? আমি অসম্মান করতে চাচ্ছি না, বা ধরেন এই কথা বলতেও আমি চাচ্ছি না যে এই করে তিনি একটা অযোগ্য লোক, সেটা বোঝাতে চাচ্ছি না। কিন্তু একদম প্রথম বৈঠকে আমাদের সাথে আমাদের প্রস্তাবনা ছিল আপনি স্টেক হোল্ডার যারা যারা আছে তাদের সবাইকে পারলে সবারই প্রতিনিধি নিয়ে একটা সেট অফ কাউন্সিলর বা কিছু একটা কাউন্সিল টাইপের কিছু করেন, যাদের সাথে আপনি মানে একটা সার্টেন ইন্টারভেলে বসবেন এবং তাদের সাথে ডিসকাস করবেন, সো দ্যাট ইউ ক্যান লার্ন ইট। দেখেন আমি সব জায়গাতেই বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক বড় মাপের মানুষ, জিয়া রহমান কোনো মাপেরই ছিলেন না। স্বাধীনতা যুদ্ধের বিরাট ব্যাপার ছিলেন উনি, কিন্তু এই শাসন করার প্রশ্ন যদি আনেন, দেশ পরিচালনার কথা যদি বলেন, উনি মার্শাল ল করে ক্ষমতা নেবার আগে কিছুই জানতেন না, নেবার পরেও কিছুই জানতেন না। বক্তৃতা দিয়ে করতেন, কোন জায়গায় জোর দিতে হবে, কোথায় দাঁড়িয়ে কোথায় সেমিকোলন, তাও বুঝতেন না। অনেস্ট আমি বলছি, আমি তার বক্তৃতা শুরু আর এইখানে না থামার কথা ছিল, উনি ওটা চালিয়েই যাচ্ছেন। সেই মানুষ এরকম সাকসেসফুল হয়েছেন পলিটিক্সে, পার্টি বিল্ডিংয়ে, তার পার্টি এখন ডমিনেট করছে সারা বাংলাদেশ। ইনফ্যাক্ট তাদের কোনো ম্যাচই নাই, তো উনি পারলেন। এরশাদ সাহেব 10 বছর পারলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো 1.5 বছর জানি 13 মাসে টায়ার্ড হয়ে গেছেন। রিয়েলিটি এটা। কেন? উনি একবার পদত্যাগ করতে চেয়েছেন এবং এখনও যেরকম করে বলছেন, ওই যে কয়েকদিন আগে তাদের সাথে আর একবার বৈঠক হলো, জুলাই সনদ কী দাঁড়াবে তা ঠিক নেই। জুলাই ডিক্লারেশন যেটা উনি দিয়েছেন
আমি সাথে ছিলাম, বৃষ্টির মধ্যে ছাতা ধরে ওনার পাশে পাশে গেছি, ছবি টবি তুলেছে। এখন আমি বললাম, আমাকে ওরা জিজ্ঞেস করে, ভাই আপনি তো সাথে সাথে গিয়েই করলেন। আমি তো পড়বার আগে পর্যন্ত জানি না যে ওই শব্দের মধ্যে কী আছে। ওটার দিন যখন পড়া হচ্ছে তখন এই আন্দোলনের অন্যতম 4-5 জন, 5 জন বোধহয় মনের দুঃখে কক্সবাজার গেছিল। তার মানে কি ওখানে বহু জিনিস রিজলভই হয়নি। আমার নিজের মধ্যে অনেক প্রশ্ন আছে, তার বিগিনিংয়ে, তার ফিনিশিংয়ে উপসংহার যেরকম করে করেছেন, এই জায়গাটা ওইরকম করে নিষ্পত্তি যদি করতে না পারেন, মানে এখন সনদ নিষ্পত্তি করতে পারছেন না, সেটা কি মানে কত দেখেন এই জায়গাতেও কীরকম একটা আমি বলবো কাঁচা কাজ হয়েছে। অঙ্গীকারের সময় তারা বলেছেন, আমরা যখন সবাই বলছি যে 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 জিনিসগুলো আপনার একমত হয়েছে, ওনারই প্রথম কথা ছিল যে ব্যাপারে ঐক্যমত হবে সেটা আমরা পাশ করে দেবো। কিছু কিছু আছে প্রেসিডেন্ট অর্ডার বা গভর্নমেন্ট অর্ডার দিয়ে করা যাবে, আর বাকিগুলো পার্লামেন্টের উপর রেখে দিতে হবে। কী কী পার্লামেন্টের উপর যাবে, অনেকগুলো বিষয় এমন এসছে যাতে অনেকের মনে হচ্ছে যে 80% সংস্কার আসলে ওই জায়গাতেই আটকে থাকছে। তাহলে এটা সংস্কার হলো না, সংস্কার ছাড়া আমি নির্বাচন করবো কেন, এই প্রশ্ন যখন উঠছে, এগুলো কোনো ব্যাপার উনি হ্যান্ডেল করতে যাননি ডাইরেক্টলি, কারোর সাথে বসেননি, কোনো জায়গাতে কোনো বিবৃতি দেননি যে এটা এই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। নেগোসিয়েশন করে মানুষ, পড়লে হয়তো নিজেদের মধ্যে বোঝাবুঝির চেষ্টা করা হয়, উনি এগুলো কিছু করেননি। অতএব তারপরে উনি যখন বলছেন পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না, এর মানে কি? আমার তো মনে ওই যে চলে গেছিলেন, এখন যদি জামাত আর এনসিপি বলে আমরা এই নির্বাচন করবো না, আপনি করেন, কক্সবাজার চলে যাবো, তাহলে এই নির্বাচন একটা হুমকির মুখে পড়ে যেতেই পারে। গোলাম মামলা রনি লাশ পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগের 2 জন সহ 7 জন গ্রেপ্তার হয়েছে। সেটা আজকের প্রেস কনফারেন্স ফরেন সার্ভিস একাডেমিতে যে সংবাদ সম্মেলন হয় এবং প্রেস সচিবরা কথা বলেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন 7 জন, তাদের মধ্যে 2 জন আওয়ামী লীগ, বাকিদের পরিচয় জানা যায়নি। এইটি আসলে কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগ অনেক দুষ্ট, ভীষণ রকম পাজি। তারা এই বাংলাদেশে এত রকম খারাপ কাজ করে গেছে, করে যাওয়ার পর এই সরকারকে বিব্রত করার জন্য এই মৃত লাশ, তার সাথে তারা এই কাজগুলো করছে। যারা ধরছে, যদি আমি প্রেস সচিবের যে বক্তব্য বা পুলিশ যাদেরকে ধরেছে সেই বক্তব্যকে সত্য হিসেবে মনে করি, এটা যে আওয়ামী লীগের এসেছে আর খারাপ হতে পারে না, খুবই খারাপ। আর যদি এটাকে আপনি মনে করেন যে জাস্ট একটা আই ওয়াশ, আমি মনে করি যে এটা একটা জঘন্য উদাহরণ তৈরি করলো, ভীষণ রকম জঘন্য উদাহরণ তৈরি করলো। এর কারণ হলো এই পুরো ঘটনাটি বাংলাদেশের মানুষের মন এবং মস্তিষ্ককে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা 1000 বছরের ইতিহাসে কখনো ঘটেছে কিনা জানি না, বাংলার ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি। এবং রাজবাড়িতে গোয়ালনন্দ, এখানে যে ঘটনা ঘটেছে নুরা পাগলাকে নিয়ে, মিডিয়ার কল্যাণে সারা পৃথিবী দেখেছে, ইট ইজ ওপেন সিক্রেট। তো সেইখানে কারা এই অপকর্ম করেছে এটা আমরা কম বেশি সবাই জানি, তাদের চেহারা জানি, তাদের নাম জানি, সব কিছু আমাদের মুখস্থ। পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং পুলিশ সেখানে 3500 লোককে, অজ্ঞাতনামা 3500 লোককে আসামি করে মামলা করেছে। এবং এখানে যে তাণ্ডব ছিল সেই তাণ্ডবের ভয়াবহতা গোপালগঞ্জের তাণ্ডবের চাইতে অনেক অনেক বেশি। এবং ওখানে এই টোটাল কাজগুলো বড় বড় যারা রাজনৈতিক দলগুলো আছে তারা সম্মিলিতভাবে নিজেরা ঐক্যমত হয়ে মব করেছে সেখানে। তো এরকম একটা ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা বললে ভুল হবে, এটা হলো যাকে বলা হয়, এর কোনো ব্যাখ্যা নেই। যখন হালাকু খান বাগদাদ আক্রমণ করেছিল, 10 লাখ লোককে মেরে ফেলা হয়েছিল, কিন্তু ওখানে বাগদাদের কোনো খলিফার যে লাশ হালাকু খান কবর থেকে তুলে তারপর শেষে ফোরাত নদীতে ফেলে দিয়েছে, এরকম ইতিহাস আমরা জানি না। একই অবস্থা মুঘলদেরকে পরাজিত করে মোহাম্মদ শাহর জামানাতে যখন নাদির শাহ আক্রমণ করলেন, সেখানে আমরা এই ঘটনাগুলো দেখিনি। এই বাংলায় এই ঘটনাগুলো ঘটেছে। তো সেখানে সারা বিশ্বের সমস্ত চোখ, সমস্ত ওয়াচডগ, সমস্ত বিবেক সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে চোখে মুখে আপনি বলে দিলেন আওয়ামী লীগের লোক এই কাজ করছে। তা আওয়ামী লীগের লোক যদি এখনও সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে গোপালগঞ্জের মতো জায়গাতে 15 দিন ধরে সমস্ত প্রশাসনকে তটস্থ করে কবর থেকে লাশ বের করে তারপরে সেইটাকে পুড়িয়ে দিতে পারে, তাহলে বুঝতে পারেন যে আওয়ামী লীগের ভয়ে তো আমাদের এই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত, যদি ইফ দে ক্যান ডু ইট। আর যারা এই কথা কোনো রকম আগামাথা চিন্তা ভাবনা না করে, বিচার বিশ্লেষণ না করে, বিবেক না খাটিয়ে কেবলই মাত্র কথার ছেলে কথা বলেছেন, তাদের হাতে এই রাষ্ট্রের কর্মকাণ্ড এবং আগামীতে যে নির্বাচন, পৃথিবীকে চমক লাগানো নির্বাচন, কিংবা যে নির্বাচন সারা পৃথিবী বন্ধ করতে পারবে না, সেই নির্বাচনের পুরো প্রক্রিয়াটি কতটা আত্মঘাতী, কতটা বিপজ্জনক তা বিবেচনা করার ভার আমি এই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এই জাতির কাছে তুলে দিলাম, আর কিচ্ছু না। জি, মাহমুদুর রহমান মান্না,
সরকার এবং সেনাবাহিনী, বিশেষ করে সরকার প্রধান এবং সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে নানান ধরনের সমালোচনা, কখনো কখনো গুজব, আলোচনা, আমরা মানে এটা একবার হঠাৎ হঠাৎ করে বের হয়, আবার একটু স্থিমিত হয়, এখন যেমন একটু হয়তো স্থিমিত আছে। আপনি কেমন দেখেন সরকার প্রধান বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক? আমি যেটুকু দেখেছি তার মধ্যে কোনো সমস্যা দেখিনি তো। মানে এমনিতে ধরেন না, সারফেস আপনি যা দেখেন তার থেকে কীভাবে সমস্যা দেখবেন সেটা দেখার তো উপায়ও নেই। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি দেখি মিডিয়া মানে তার মধ্যে আবার বেশি করে বলবো যে ইউটিউব প্রচারণা বেশি, এবং ইউটিউব বা ফেসবুক অতখানি নির্ভরযোগ্য কখনোই নয়। ওই যে মানে বিপ্লবী উন্মাদনা, আপনি একটা লাইক দিলেন মানে বুড়াগুলো একটা চাপ দিয়ে দিলেন, এর বেশিদের মধ্যে কোনো রিয়াকশন থাকে না। তো সেই রকম অর্থে আমি মনে করি যে তাদের দুজনের মধ্যে এরকম দীর্ঘস্থায়ী একটা সমস্যা থাকবার কোনো কারণ তো নেই। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টের মাধ্যমে প্রধান সেনাপতির চাকরি জাস্ট একটা পাতলা কাগজ সই করে দিলে শেষ। তারপরে যেটাই হোক না কেন, ইফ ওই জিনিসটা সই হয়ে যেতে পারে, যদি পৌঁছে দেওয়া যেতে পারে, তারপর তিনি থাকতে পারবেন না। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আমি জানি না এরকম বললে এরকম তো এখন হয়েছে যে আপনি যদি কারো পক্ষে বলেন তো অন্য কারো হাতে ঘা লাগলে সে আপনাকে ভিলিফাই করার জন্য সব রকম চেষ্টা করবে, বুলিং টুলিং সবই চেষ্টা করে। বর্তমানে মানে বাংলাদেশ সেনাবাহিনী যা আছে সেটা অগাস্ট অভ্যুত্থানের সময়ে ক্ষমতা নেবার মতো অনেক সুযোগ ছিল আমি মনে করি, তারা সেই পথে তো যায়নি। এখন তারা কী নিয়ে লড়াই করছে? এমনকি তারা যদি মনে করতো যে আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে হবে, তারা ক্ষমতা নিয়ে তারা প্রোটেক্ট করার ব্যবস্থাও করতে পারতো। ইন্ডিয়া যদি আমাদের প্রতিবেশী হিসেবে যাই হোক সুযোগ পেত, তাহলে সেই রকম সেফগার্ড গভর্নমেন্টকে দিতেও পারতো। এরকম কোনো প্ল্যান বিষয় ছিল না এটার মধ্যে। ফলে এখন যেগুলো বলা হয় তার বেশিরভাগই আমার মনে হয় আইদার অজ্ঞতা থেকে বলা হয়, নাহলে মতলব থেকে বলা হয়, অথবা পরিস্থিতিটাকে বাস্তবভাবে মূল্যায়ন করতে না পেরে আমরা এটা রং চং মিশিয়ে কথাবার্তা বলি। এর বাইরে কোনো মানে দৃশ্যমান অথবা অদৃশ্য কোনো সূত্র কেউ যে দেখাতে পেরেছেন আমার কাছে তো এরকম মনে হয়নি কখনো। জি, গোলাম মাওলা রনি, রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয় বলে আজকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন পাথর লুটের সর্বদলীয় ঐক্য হয়েছে, আগের সরকারের আমলে পরিবেশ কর্মী হিসেবে পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলেও নিজে উপদেষ্টা থাকতে পাথর লুট ঠেকাতে পারেননি। তাহলে মানে পাথর লুট ঠেকাতেও রাজনৈতিক ঐক্য লাগে, আবার পাথর লুট করতেও রাজনৈতিক ঐক্য লাগে, তাহলে সরকার কি করবে? দুটাতেই যদি ঐক্য দরকার হয়। আমি খুব বিনয়ের সঙ্গে মানে রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি যে এলাকায় পাথর লুট হয়েছে ওই এলাকারই বাসিন্দা, ওই এলাকারই, সুনামগঞ্জে তার বাড়ি। তো এখানে মূল ব্যাপারটা হলো যে যদি আমি তার কথাটা ব্যাকফুটেজে রেখে আসিফ নজরুল সাহেবের কথাটাকে সামনে আনি, অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা। তিনি বর্তমানে যে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ লাভ করেছেন ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, তার প্রশংসা করতে গিয়ে যে কথাগুলো বলছেন তাতে আমরা বুঝতে পারি যে মিস্টার সরোয়ার আলম কেবলমাত্র ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। এই ভয়ে যারা পাথর চোর ছিল, সিন্ডিকেট ছিল, সবাই মানে নিজেদের বাবার নাম স্মরণ করে করে একেবারে স্বপ্রণোদিত হয়ে সব পাথরগুলো সেখানে জমা দিয়ে এসেছে। তো একজন ডিসি, উপসচিব পদমর্যাদার কর্মকর্তা, তিনি তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করেননি, গুলাগুলি করেননি, কিচ্ছু করেননি। তিনি শুধুমাত্র এলাকাতে গিয়েছেন, একটু ভ্রমণ করেছেন, তারপরে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি অ্যাকশনে যাওয়ার আগে এই পাথরগুলো এখানে আসুক, এবং সেভাবে পাথরগুলো সেখানে চলে এসেছে। তো যদি সরোয়ার আলমের এই যোগ্যতা হয়, সেক্ষেত্রে সৈয়দা রেজওয়ানা হাসানের যদি যে যোগ্যতা, ক্ষমতা, আমি তো মনে করি উনি চাইলে চাঁদের দেশ থেকে পাথর নিয়ে আসতে পারেন, ওনার যে ক্ষমতা, এবং উনি আরও অনেক কিছু করতে পারেন। কিন্তু উনি সেটা না করে উনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোতে আসলে অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছে বাংলাদেশে। এমনিতে আমরা সেন্ট মার্টিনে খুব যন্ত্রণার মধ্যে আছি, ভীষণ রকম যন্ত্রণার মধ্যে আছি। আমাদের দেশে এই অনাহত কথা বলার কারণে এখন এই দেখেন 5টা ব্যাংক নিয়ে আমাদের কিন্তু শেখ হাসিনার জমানাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সালামের ব্যাংকগুলো নিয়ে, তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই জনাব গভর্নর যিনি আছেন তার অনাহত এবং অনভিপ্রেত কথাবার্তার জন্যে। এখন উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ আছেন যারা কথা বলতে খুব পছন্দ করেন। তো কাজেই আমার কাছে ওনার কথার যে কোনো সিগনিফিক্যান্স রয়েছে বা তিনি কোনো কিছু করে ফেলেছেন, নট লাইক দ্যাট এখন পর্যন্ত আমার কাছে
ওনার এই কোনো কথারই উত্তর দেওয়ার আমি কোনো গুরুত্ব মনে করছি না। জি, মাহমুদুর রহমান মান্না, বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানের অধীনে গঠিত হয়েছে। সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংবিধানের স্থলে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করলে সেটি বিপ্লব নয় বরং কু হিসেবে গণ্য হবে বলে জানিয়ে দিয়েছে বিএনপি। দলটি বলেছে, জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে কোনো দল বা গোষ্ঠী এরূপ অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সেটি হবে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে যে 3 পৃষ্ঠার মতামত দিয়েছে বিএনপি, সেখানে কথাগুলো তারা বলেছে। এমনটা কি কু হবে নাকি এর মধ্য দিয়ে বিএনপি তার কঠোর অবস্থান আসলে সরকারকে জানিয়ে মনে না দিয়েছে? করেন আরেকবার পড়বেন, আমি এটা সরি আমি আগে পড়া উচিত ছিল, আমি জানতাম না, আরেকবার যদি পড়েন। আচ্ছা, মানে বিএনপি 3 পৃষ্ঠার মতামত, তো সেখান থেকে আমরা এইটুকু উঠে এনেছি। বিএনপি যেটি বলেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানের অধীনে গঠিত হয়েছে, মানে এই অন্তর্বর্তী সরকার তো সংবিধানের অধীনে শপথ পাঠ করেছে। সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংবিধানের স্থলে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করলে সেটি বিপ্লব নয় বরং কু হিসেবে গণ্য হবে বলে বিএনপি বলছে ওই মতামতে। দলটি বলেছে, জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে কোনো দল বা গোষ্ঠী এরূপ অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সেটি হবে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি এটা ঠিক ইতিহাস থেকে, মানে ইতিহাসকে অনুসরণ করে কথা বলা হচ্ছে না। আপনি জাস্ট ফ্রেঞ্চ রেভলিউশনটা স্টাডি করে দেখেন, কটা রেভলিউশন হয়েছে পরপর, এবং এটার মধ্যে রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে আবার অভ্যুত্থান হয়েছে। এটা হতে পারে না যে তা না। আর অভ্যুত্থান বিষয়টাই স্বতঃস্ফূর্ত, এটা এরকম নয় যে কোনো ল গভর্ন আছে বা পাবলিককে আপনি যা শিখিয়েছেন তাই তারা করছে, এটা হয় না কোনো সময়। আর আমাদের এইবারের যে অভ্যুত্থানটা ছিল খুবই স্বতঃস্ফূর্ত। এইটা যদি ধরেন, মানে এরকম করে যদি বলি, আমি ওই জিনিসটা কন্টেস্ট করছি না যে এই সরকারটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূস তাই করেছেন, যার অভ্যুত্থানটা করেছিল তার এরকম চায়নি। ওই যে নাহিদ ইসলাম বললো না যে আমরা চেয়েছিলাম একটা ন্যাশনাল গভর্নমেন্ট হোক, কিন্তু বিএনপি রাজি হয়নি তাতে। ও বলল, যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করে নাই, আমি ধরলাম যে কথাটা সত্যি হবার বিষয়। আপনি যদি একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতেন বাই এ ডিক্লারেশন, এ প্রক্লামেশন, এবং তারপরে বিপ্লবী কায়দায় সব ডিক্রি জারি করতে থাকতেন, তখন কি বলতেন? একই ঘটনা থেকে রেজাল্ট অন্যরকম হতে পারত। কিন্তু আপনি চুজ করেছেন প্রফেসর ইউনূসকে, যিনি আপাদমস্তকে একটা ডেমোক্রেটিক লোক, মানে ট্রেডিশনাল ওয়েস্টার্ন ডেমোক্রেসি ফলো করেন, উনি তাই করেছেন। আচ্ছা, ডক্টর ইউনূস আসবার পরে তিনি কি বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে পারতেন না সব বিষয়ে? কেন পারবেন না? ইভেন কনস্টিটিউশনও তিনি করতে পারতেন, যদি তিনি মনে করতেন যে না, এটাকে আমি এইরকম না করে এইভাবে সাজাবো। প্রথম সময় প্রফেসর আলীরা যেটা বলেছিলেন যে উনি রিরাইট করবেন কনস্টিটিউশন, কিন্তু পরবর্তী উনি এই জায়গায় থাকেন, উনি বলেছেন আমি আমার নিজের কথা বলেছি, সবাই মিলে যা করে তাই হবে। সো সবার মতের প্রাধান্য দিয়ে এটা করেছেন। কেউ যদি এখন মনে করে যে এইটাকে আবার বিপ্লবের পথে নেওয়া যায়, তাইলে যে উনি খুব একটা ষড়যন্ত্র করছেন, অন্যায় করছেন, সেরকম নয়। আমি সে পরামর্শ দেব না। আমি মনে করি যে এটা ডেমোক্রেটিক ওয়েতেই যাওয়া উচিত, এবং গভর্নমেন্ট যেভাবে যাওয়ার চেষ্টা করছে সেটাই ভালো, যদি তারা সাকসেসফুল হতে পারে। না হলে কথাগুলো কিন্তু জুলাই সনদ নিয়ে উঠেছে। জি, জুলাই সনদে যে মতামত 3 পৃষ্ঠা, সেখানে এই কথা বলেছে যে আমি সেটা শুনেছি তো, কিন্তু জুলাই সনদটা তো প্রধানত সংস্কারকে কেন্দ্র করে 166টা যে আপনার আছে প্রস্তাবনা ছিল, যার পরে আমাদের টিক পরে দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে, তার উপর ভিত্তি করে। তো এখানে ধরেন মেজর বেশ কয়েকটা পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে। কী করবেন এখন? গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী প্রফেসর ইউনূস বলছেন যেটাতে ঐকমত্য হবে আমি সেটা করব, যেটা হবে না সেটা রেখে দেবো ভবিষ্যতের জন্য। এটা একটা ওয়ে হতে পারে। আপনি একবারই সব করতে পারবেন তা তো কোনো কথা না। কেউ যদি না মানতে চায়, সেই না মানাটা তিনি গায়ের জোরে পারবেন না। তিনি যদি পার্সিউ করে বের করে আনতে পারেন ভালো, তিনি যদি ভোটে জনগণের সমর্থন নিয়ে আসতে পারেন তাহলে ভালো। আমি সেই পথ ঠিক মনে করি। কিন্তু কেউ যদি বলে যে না, সেদিন আসলে জাতীয় সরকার করাই ঠিক ছিল, কেউ যদি বলে সেদিন এরকম বৈপ্লবিক একটা ক্ষমতা দখল করে আমরা বিপ্লবের পথে অগ্রসর হলে এই সমস্ত বিষয়গুলো খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করতে পারতাম, সেরকম কথা তারা বলতে পারেন। এটাও ডেমোক্রেটিক রাইট হিসেবে স্বীকৃত হওয়ার কথা। গোলাম মাওলা রনি, আওয়ামী লীগকে আপনারা দুজনেই আসলে ভেতর থেকে দেখেছেন। তাদের অনলাইন কর্মকাণ্ড এখন যেমন চলছে এবং বিভিন্ন সময় দলের নেতাদের বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার যে কথাবার্তা, তাতে করে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন, বর্তমান কি দেখেন? মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্যে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। মানে তারা যা কিছুই করছে এটা তাদের জন্য আরও হিতে বিপরীত হবে। তবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করবে বর্তমান সরকারের ব্যর্থতার উপর। তারা যদি খুব বেশি মাত্রায়, আওয়ামী লীগের উপর না, আওয়ামী লীগের উপর নয়,
তো আবার বিএনপি যদি ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ বর্তমান সরকার যদি ব্যর্থ হয়, তাহলে ইমিডিয়েটলি অপরচুনিটিটা, সুযোগটা আসবে বিএনপির হাতে। তো সেই বিএনপি যদি সেই সুযোগটা কাজে না লাগাতে পারে, সঙ্গত কারণে সেখানে আওয়ামী লীগ তার যে ভ্যাকুম, সেই জায়গাটা তারা দখল করে নেবে। এটা তাদের কোনো কৃতিত্বের জন্য নয় বা কর্মকাণ্ডের জন্য নয়। আমাদের জন্য একটা দুর্ভাগ্য হলো যে আমরা কখনোই অনুশোচনা করিনি জাতিগতভাবে, কেউ করেনি। ৭১-এর ঘটনা নিয়ে যেভাবে জামাত এখনও তারা খুব গর্ব করছে, জামাতের অনেক লোক বলছে যে আমাদের পুনর্জন্ম হতো বা আমি ওই সময়তে যদি থাকতাম তাহলে হয়তো আমি পাকিস্তানের পক্ষে যেতাম, এই কথাগুলো তো এখন বলা হচ্ছে। এরশাদ সাহেবের পক্ষ থেকে একটা লোক কখনো বলেনি যে আমাদের আমলটা স্বৈরাচার ছিল, কারণ তারা বলে যে আমরা উন্নয়নের একটা বিরাট গণজোয়ার করে ফেলেছি পৃথিবীতে। একই অবস্থা, মানে ওই যে একটা ১-১১ এলো, পুরো রাজনীতির যে মেরুদণ্ডটা আমাদের ভেঙে দিল আমাদের দেশে। ইভেন আমাদের দেশে দুটো মার্শালও এসেছে, জিয়াউর রহমান সাহেবের জামানাতে এবং এরশাদ সাহেবের জামানাতে। ওই মার্শালও আমাদের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য, রাজনীতিকে যতটা না ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের 111। এখন এই 111টা বেসিক্যালি 2001 থেকে 2006 সাল পর্যন্ত একটা সরকার ছিল, তাদের কর্মকাণ্ডের ফলে 111 এসেছে। কিন্তু তাদের পক্ষ থেকে আপনি এই কথা বলেন, কেউ স্বীকার করবে না। আপনি যদি বেশি কথাবার্তা বলেন, আপনার উপর রাগ হয়ে তারা আপনার 32টা দাঁত খুলে ফেলার চেষ্টা করবে। এই গেল তাদের অবস্থা। আওয়ামী লীগের একই অবস্থা। ধরেন এই যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমি বলতে পারি গর্ব করে যে আমি তো সেই প্রথম দিন থেকেই বলছি, 2010-11 সাল থেকে বলছি যে আওয়ামী লীগ বাড়াবাড়ি করছে, যুদ্ধাপরাধীদের বিচার দরকার আছে, কিন্তু তারা এটাকে পলিটিক্যালি ব্যবহার করে অনেক নিরপরাধ মানুষকে তারা এখানে ফাঁসানোর চেষ্টা করছে। আমি বলছি যে সাইদি সাহেবের বিচার হচ্ছে বা আব্দুল কাদের মোল্লার বিচার হচ্ছে, আমাকে এই দুজনকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আমার কাছে তথ্যপাত্র ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, এটা আমি বলেছি সেই সময়টাতে। তো দেখুন, এরপরে তারা 2014 থেকে একেবারে 25 পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো করেছে, একটা সিঙ্গেল কর্মর জন্য তাদের আচার আচরণের কোনো অনুশোচনা নেই। এখন সেই অনুশোচনা না থাকার পরে তারা যেভাবে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং জনগণ যদি তাদের সেই প্রচার প্রোপাগান্ডায় রাস্তায় নেমে আসে, তাদের পক্ষে যদি আরেকটা বিপ্লব করে, প্রতি বিপ্লব হয়, এবং এখানে যারা নতুন বিপ্লবী আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে যদি আবার পালিয়ে যেতে হয়, এটা আসলে আমাদের জন্য একটা বিরাট দুর্ভাগ্য এবং একটা নতুন দুর্ভাগ্যের একটা নতুন এরা তৈরি হবে। তো আমি এর মধ্যে আওয়ামী লীগের কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। তারা যে কর্মকাণ্ড করছে, আমি বরং এখন যারা কর্মকাণ্ড করছেন, আমি আওয়ামী লীগকে অতীত হিসেবে ধরে রাখতে চাই যে দে আর দ্য পাস্ট। আমাদের ভুলই কেবলমাত্র তাদের ফিউচার তৈরি করতে পারে। তো সেই ভুলগুলো আমরা করে যাচ্ছি, অনবরত বিএনপি করে যাচ্ছে, জামাত করে যাচ্ছে, চরমোনাই করে যাচ্ছে, জাতীয় পার্টি করে যাচ্ছে, আমরা ইভেন আমিও করে যাচ্ছি, মান্না ভাই, আমরা সবাই এই ভুলের মধ্যে। আমরা কিন্তু একেবারে 100% যে আমরা ভুল করছি না, এটা কথা আমরা বলতে পারছি না। জি, মাহমুদুর রহমান মান্না, খবর পাওয়া যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের হাল ধরেছেন। আমার কাছে যদিও একদম নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, আপনি এ বিষয়ে কিছু জানেন কিনা, বা সাইমা ওয়াজেদ হাল ধরলে সেটি দলটির জন্য কেমন হবে? আমার প্রথমবারের মধ্যে প্রশ্ন করলেন। প্রথম কথাটা, এরকম করে খবর আমার কাছে নাই। দ্বিতীয় কথাটা, ওনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। উনি তো কোনোদিন দল করেননি, তার যে কোনো অভিজ্ঞতা আছে বা তাকে জাজ করবো যে সেরকম কিছুই নাই। দলটাই তো হয়ে গেছে কি, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর থেকে এটা একটা বংশানুক্রমিক পার্টির মতো হয়ে গেছে, তাতে আপনার কোয়ালিটি জাজ করার কোনো উপায় নেই। যখন পরিস্থিতি অনুকূল, দলটা ঠিকই তার গতি নিয়ে চলছে, তার মধ্যে আপনি কাউকে কাণ্ডারি বানিয়ে দিলেন, উনি ঠিকই হাল ধরে বসে থাকবেন, নৌকাতে চলতেই থাকবে, ওটা এক জিনিস। কিন্তু এখন একটা বিরাট ক্রাইসিস তাদের, যদি ওইভাবে তাদের দৃষ্টিতে দেখেন, সেই জায়গাতে উনি এটাকে কতক্ষণ স্টিয়ার করতে পারবেন সেই ব্যাপারে আমার গভীর সন্দেহ আছে। দ্বিতীয় কথা হলো যে প্রশ্নটা আপনি কি বলে রনিকে করলেন, ওই জবাব যেটা দিলেন উনি, জবাব তো ঠিকই আছে, কিন্তু তার সাথে একটু যুক্ত করি। সেটা হচ্ছে কি, দেখেন, ভুল স্বীকার করার ইতিহাস কিন্তু আছে। একটা দল যদি ভুল করে, সে ভুলটা স্বীকার করলে সে যে গজব হয়ে যাবে তা না, কিন্তু আমরা মনেই করি অনেকে সেরকম। ধরেন ওয়েস্ট বেঙ্গল আমি দেখেছি, সিপিএম নিজেদের ভুল স্বীকার করেছে, সিপিআই নিজেদের ভুল স্বীকার করেছে, অত বড় নকশাল আন্দোলন যে ভুল ছিল, হঠকারিতা ছিল, এটা অনেকে বলেছে। কিছু কিছু ক্ষেত্রে আমি মমতা ব্যানার্জিকেও বক্তৃতা করতে দেখেছি, উনি করেছেন। বাংলাদেশে 1973 যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসু নির্বাচন আওয়ামীপন্থীরা হাইজ্যাক করেছিল। আমাদের একক প্যানেল ছিল, আমাদের বিরুদ্ধে আওয়ামী ছাত্রলীগ এবং সিপিবির ছাত্র ইউনিয়ন মিলে প্যানেল দিয়েছিল। হাইজ্যাকটা একা একা ছাত্রলীগ করেছে, কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম বিবৃতি দিয়েছিলেন জাসদপন্থী ছাত্রলীগ হাইজ্যাক করেছে। অনেকগুলো বছর পরে, 4-5 বছর পরে উনি বলেছেন, আমার এটা ভুল হয়েছিল, আমার বলা অন্যায় হয়েছে, আমি প্রত্যাহার করছি এবং ইত্যাদি ইত্যাদি। তো এরা তো এটা করছে না। 2 নম্বর হচ্ছে, এখন যেরকম করেই দেখেন
আমার দেশের যদি উন্নতি না হয় তাহলে আমার পিয়ন কীভাবে হেলিকপ্টারে চড়ে বাড়িতে যায়, কীভাবে তার 400 কোটি টাকা, এইসব কথাবার্তার জবাব না দিয়ে ওরা পলিটিক্সে আসবে কীভাবে, এই জায়গা তারা তৈরি করতে পারবে বলে আমি মনে করি না। অতএব পুরা জিনিসটাকে যদি নতুন করে সাজাতে পারতো, যে কথা রনি বললেন যে যদি অনুশোচনা আসতো, মানুষ যদি মনে করতো যে লোকগুলো অনুশোচনায় দগ্ধ হয়ে তারপরে আমাদের কাছে আসছে, তখন তারা চোখ দিয়ে তাকাতে পারতো যে এদের দিকে দৃষ্টি দেওয়া যায় কি না। কিন্তু খুবই বিস্ময়কর হচ্ছে, আপনার অবশ্য নিকট এরকম মনে থাকবে না, কিন্তু স্বাধীনতার পরে এত বড় স্বাধীনতার যুদ্ধ, মানে সবাই এটা মানবেন যে স্বাধীনতা যুদ্ধের চাইতে বড় কোনো ইভেন্ট সোশ্যাল পলিটিক্যাল যেভাবেই দেখেন আমাদের দেশে আর নাই। সেই ঘটনার পরে 1 বছর লাগেনি মানুষ স্বাধীনতার উপরে, স্বাধীনতা সংগ্রামের উপরে, মুক্তিযোদ্ধাদের উপরে বীতশ্রদ্ধ হয়েছিল। কেন? 16 ডিভিশন নেমেছিল, শেখ মুজিবুর রহমান যেরকম করে শাসন করতে চেয়েছিলেন, সব মিলে মুক্তিযুদ্ধের চেতনা শেষ পর্যন্ত ফিরি করতে পারেন নাই। অথচ 24-এ যে অভ্যুত্থান হলো তার চেতনা আমার কাছে এখনো মনে হয় জ্বলন্ত, একদম দগদগে, যেন কালকে ঘটেছে, আমি সেরকম দেখছি। মানুষ সেই চেতনা নিয়ে আছে এবং এই নিয়ে ফাইটও করছে রাজনৈতিক দলগুলো। ফলে ইচ্ছাগুলো এটা ভুলিয়ে দিতে পারবে না তো কেউ। আপনি যদি এটাকে আরও বেটার কোনো কিছু দিয়ে ভোলাতে না পারেন, তাহলে যেন ভোলার জিনিস নয়। এই জন্যে আমি মনে করি যে তার সফল হবার সুযোগ কম। সুযোগ আপনি কম দেখেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।